হ্যালো স্টুডেন্টস, ফিলো একাডেমিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ পিপিটিতে, যে আমাদের এসএসসির যে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির যে পোর্শনটা আমাদের পড়তে হয়, তার থেকে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেখান থেকে তোমাদের সোশ্যাল পলিটিক্যালের বেশ কিছু পোর্শন কভার হয়ে যাবে। মানে এমসিকিউটা এভাবেই ফ্রেম করা হয়েছে যাতে করে সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব। তার আগে দু একটা কথা তোমাদের বলার দরকার, যেটা হচ্ছে যে আমাদের ফিলো একাডেমিক্সের যে ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপগুলোতে যারা জয়েন আছো তারা জানো যে আমরা এই আগস্টের 1 তারিখ থেকে পরীক্ষা পর্যন্ত মক টেস্ট আয়োজন করেছি। খুব কম ফিজেই সেখানে মক টেস্ট তোমাদের জন্য আয়োজন করা হয়েছে। অনেকে সেখানে এনরোল করেছো। যারা যারা চাইছো যে নিজেদের পড়াশোনাটাকে আরও বেটার করতে, নিজেদের প্র্যাকটিসটাকে জারি রাখতে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের মক টেস্টের যে সিরিজ সেটা শুরু হয়েছে। খুব কম ফিস সেখানে রাখা হয়েছে, অলমোস্ট 1.5 মাস সেখানে 500 টাকা রাখা হয়েছে, এবং সেখানে তোমাদের সপ্তাহে 3-4টে করে মক দেওয়া হবে পরীক্ষা পর্যন্ত। তো যারা চাইছো জয়েন করতে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমি স্টার্ট করি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে, আমি জাস্ট মার্কের অপশানটা একটু ক্লিক করে নিই, জাস্ট ওয়েট। আচ্ছা চলো, তো প্রথম যে প্রশ্নটা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ, উক্তিটি কার? আমরা এখানে যে 4টে অপশান তোমাদের জন্য দেওয়া আছে, সেই 4টে অপশান হচ্ছে যে জিসবার্ড, অগাস্ট কোত, ম্যাকেনজি এবং কোনোটাই নয়। তো এই 4টে অপশানে আসার আগে আমরা ছোট করে দেখো, তোমাদের সোশ্যাল পলিটিক্যালের যে সিলেবাসটা আছে তোমরা আশা করি সবাই জানো যে সেখানে আমাদের কিছু বেসিক কনসেপ্ট পড়তে হয়। সোশ্যাল গ্রুপস, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, এই সংক্রান্ত যে আলোচনা, তারপরে কাস্ট বলো, তারপরে তোমার ক্লাস অ্যাটিটিউড, ক্লাস কনসাসনেস, এই টপিকগুলো আমাদের পড়তে হয়। এবং পলিটিক্যাল যে ফিলোসফি, সেই জায়গাটা আমাদের আলাদা করে তার যে নেচার, তার স্কোপ, ডেমোক্রেসি, ডিফারেন্ট টাইপস অফ ডেমোক্রেসি, যে পার্টগুলো, ভাগগুলো বিভিন্ন ধরনের, তো সেগুলো পড়তে হয়। এবং তারপরে তোমার সোশিয়ালিজম, এই কনসেপ্টগুলো আমাদের পড়তে হয়, গান্ধীজিকে আমাদের পড়তে হয়। তো এটা হচ্ছে ওভারঅল সিলেবাস। এই যে সমাজ দর্শন, প্রথমত আমরা ছোট করে একটু বলে দিই, যেহেতু আমি এমসিকিউ ধরে আলোচনা করছি, তার জন্য হচ্ছে তোমাদের পুরো ডিটেলে অতটা বলা সম্ভব নয়। তো যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা নিশ্চয়ই করে দেবো। তো সমাজ দর্শনের যখন আমরা আলোচনা করি, হ্যাঁ, তখন সেই মানে সমাজ দর্শনের যে কনসেপ্টটা, সেটা কিন্তু একটা মানে সমাজ যে জায়গা, সেই জায়গাটা কিন্তু অনেকটা একটা বড়, একটা ব্যাপক জায়গা, ঠিক আছে? এবং এই যে সমাজ, মানে প্রথমত আমরা যদি এইভাবে বলতে পারি যে দেখো, সমাজ নিয়ে যে আলোচনাগুলো হয় সেটা মোটামুটি যে 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 ক্ষেত্রে বলতে পারো আলোচনা হয়, সেগুলো কি কি, যেরকম তোমরা জানবে যে সোশ্যাল সায়েন্স,
মানে সমাজবিজ্ঞান, সোশিওলজি মানে সমাজতত্ত্ব, সোশ্যাল ফিলোসফি মানে সমাজ দর্শন, এই ক্ষেত্রগুলোতে মোটামুটিভাবে সমাজ সংক্রান্ত আলোচনা আমরা পাই। ঠিক আছে, তো এবার এই যে বললাম যে সোশিওলজি বলো, সোশ্যাল সায়েন্স বলো, সোশ্যাল ফিলোসফি বলো, এই যে পার্টগুলোতে আলোচনা হয় সমাজকে নিয়ে, তো তার মধ্যে সোশ্যাল সায়েন্সে আমরা জানি যে আমাদের সেখানে জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, ইকোনমিক্স বলো, এই পার্টগুলো আমাদের পড়তে হয়। এবং এই অংশগুলো আমরা জানছি আমাদের পড়তে হচ্ছে, কিন্তু তাদের সবার মধ্যে একটা কমন যে জায়গা সেটা কি না সমাজ, সমাজ নিয়ে আলোচনা। তাহলে এই যে কমন যে জায়গাটা রয়েছে, বা সমাজ বিজ্ঞানেও যদি আমরা দেখি যে আরো ডিটেলে যদি আমরা বলতে পারি, যে দেখবে প্লেটো তার রিপাবলিক, আমরা সবাই জানি পাশ্চাত্য দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলো, অ্যারিস্টোটল তার এথিক্স গ্রন্থে, পলিটিক্সে বিভিন্ন সময় রাষ্ট্র, রাষ্ট্রের প্রকৃতি, তার শাসন ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, তো মোদ্দা কথা হলো এই যে সমাজ, তাহলে সব কিছুর মধ্যে সমাজ টার্মটা আমাদের কমন। এই সমাজ কি? সমাজ হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে দেখো সেখানে কি হচ্ছে না, জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটা আমার কোথাও একটা হাত পড়ে গেছে, তার জন্য এটা একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু মানে শুনে নাও। যে দেখো আমি যেটা বলছিলাম যে সমাজ টার্মটা কি না, সরি ফর ইন্টারাপ্ট, ওকে। তো আমরা কন্টিনিউ করি যে মানে হয় না যে সমাজ বলতে আমরা সেখানে কি দেখছি, যে বিভিন্ন ধরনের মানুষ, মানে গোষ্ঠীবদ্ধ মানুষ, তাদের বিভিন্ন ধরনের যে পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত হয়ে বা আবদ্ধ হয়ে বসবাস করছে, তার এই যে সামগ্রিক যে জায়গাটা, সামগ্রিক যে রূপটা, সেটাকেই আমরা কিন্তু মানে সমাজ বলতে পারি। ওকে, এই আরেকটা কথা, তোমরা আর কিছু টপিক আমি তোমাদের বললাম যে এই যে সিলেবাসের মধ্যে তোমাদের দেখবে যে পড়তে হয় যে সোশ্যাল গ্রুপ, সোশ্যাল কমিউনিটি, সোশ্যাল অ্যাসোসিয়েশন, এই টার্মগুলো আমি তোমাদের ছোট্ট করে একটু বলে দেবো, যাতে কি হবে তোমাদের পার্থক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে আমি এখনই বলে দেবো, তাহলে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বারবার করে, কারণ এরপর আমি যে পিপিটিতে অ্যাড করেছি তোমাদের জন্য, যে এখানে বিভিন্ন ধরনের আমি স্টেটমেন্ট অ্যাড করেছি, এই কারণেই করেছি যাতে একটা প্রশ্নতে তোমার 2-3-4টে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তোমরা দেখবে আমি পিপিটিটা বা প্রশ্নটাকে এমনভাবেই ফ্রেম করেছি যাতে কি হবে, তোমাকে আমি একটা প্রশ্ন হয়তো পড়াচ্ছি, এখানে 15টা প্রশ্ন আছে, 15টা হয়তো প্রশ্ন আছে, সেখানে তোমার ডবল তার থেকে কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। ঠিক আছে, ওইভাবেই প্রশ্নটা আমি ফ্রেম করেছি। তো আমি ছোট্ট করে, আমার মনে হয় যে শুধু প্রশ্নটা বলে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় সেটা আনএথিক্যাল। ওকে, তো তার জন্য আমি সমাজ, সম্প্রদায় এবং সংঘ সমিতি, আমাদের এই টার্মগুলো পড়তে হয়, আমি এটা ছোট করে বলে দিচ্ছি। আমি এটা তোমাদের আলাদা করে তো আর মানে ক্লাস যেহেতু নেওয়া হবে না, তার জন্য আমি যখন তোমাদের এমসিকিউ অ্যারেঞ্জ করেছি, তো এর মধ্যেই আমি বলে দিই যে সমাজ বলতে আমরা সেখানে কি বুঝছি, যে ছোট করে বুঝে নাও, কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমরা বহু মানুষ বা বহু লোকের একটা সংঘবদ্ধ যে বসবাস, সেটাকে আমরা সমাজ বলছি। সম্প্রদায় আমরা কি বলছি, সম্প্রদায় হচ্ছে সেটাই যে সেখানে কিন্তু মানে সাধারণ, মানে হয় না যে সার্বিক প্রয়োজন সাধনের জন্য একত্রে বসবাস কোনো জনগোষ্ঠীর। ঠিক আছে, আর সংঘ সমিতি কি, সংঘ সমিতি কিন্তু কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য কোনো কিছু সংখ্যক মানুষ স্বেচ্ছায় মিলিত হয়ে তারা দলবদ্ধভাবে সেই সংঘ বা সমিতিটা তৈরি করছে। তাহলে এর থেকে তোমাদের এটা ক্লিয়ার হবে যে সমাজ হচ্ছে একটা বড় কনসেপ্ট, সমাজ হচ্ছে একটা বড় কনসেপ্ট। ঠিক আছে, ধরো এটা যদি, এই বৃত্তটা যদি তোমার সমাজ হয়,
আমি জানি না এখানে এটা আবার কি হয়ে গেল। এই বৃত্তটা যদি তোমার সমাজ হয় তাহলে এর ভেতরে, আচ্ছা আমি এটা আঁকছি না, এখানে আঁকতে গেলে জানি না কেন প্রবলেম হচ্ছে, যাই হোক। তো সমাজ হচ্ছে মোট কথা একটা বড় কনসেপ্ট, তার মধ্যে হচ্ছে সম্প্রদায়, এবং সম্প্রদায়ের মধ্যে হচ্ছে তোমার সংঘ সমিতি। এটা নিজেরা একটুখানি ছকটা মাথার মধ্যে গেঁথে নাও যাতে ভুল না হয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। যে এবং আরো কিছু, যে এই যে সমাজ, তার মানে কি, সমাজ হচ্ছে একটা সর্বব্যাপক জায়গা, ক্লিয়ার। সম্প্রদায় তার মধ্যে হচ্ছে একটা সীমাবদ্ধ জায়গা, এবং সংঘ সমিতি তারও মধ্যে একটা সীমাবদ্ধ জায়গা, যেটা হচ্ছে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এই যে সমাজ, এই সমাজের কি হচ্ছে না, তার মধ্যে হয় যে মানুষের একটা সচেতনতা, একটা বোধ থাকছে, সম্প্রদায়ের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকছে, এবং সংঘ সমিতির মধ্যে কি হয়, সংঘ সমিতির মধ্যে কি বলতো, যে সবসময় যে ঘনিষ্ঠ সম্পর্ক বা বোধ, যেটা আমরা একটু বাদেই পড়বো, সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রদায়গত মনোভাব বা এগুলো আমরা পাচ্ছি, সেটা সংঘ সমিতির মধ্যে থাকাটা ম্যান্ডেটারি নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। কারণ একটু আগেই আমরা বলেছি যে সংঘ সমিতি হচ্ছে যে স্বার্থ সিদ্ধির জন্য কিছু সংখ্যক মানুষ সেখানে স্বেচ্ছায় দলবদ্ধ হচ্ছে, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু আমার উদ্দেশ্য পূরণের ওপরে নির্ভর করছে। উদ্দেশ্য পূরণের জন্য বা উদ্দেশ্য সাধনের জন্য আমরা সংঘ সমিতিকে তৈরি করছি। তাহলে আশা করি সমাজ, সম্প্রদায় এবং সংঘ সমিতির যে পার্থক্য আমি বোঝাতে পেরেছি। এবং সমাজ কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ কোনো কনসেপ্ট নয়, সমাজ একটা ব্যাপক জায়গা। সম্প্রদায় কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ডে গড়ে ওঠে, এবং সংঘর যে জায়গাটা সেটা কিন্তু একটা সংগঠন, সেটা কিন্তু কোনো ভূখণ্ড বা নির্দিষ্ট অঞ্চল এগুলোর ওপর নির্ভর করছে না। যে কোনো জায়গায় কিছু সংখ্যক মানুষ তাদের বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা তারা পরস্পর মিলিত হয়ে, এবং তাদের মধ্যে কিছু কমননেস অবশ্যই থাকতে হবে, তবেই তো তারা একত্রিত হবে। যে ধরো আমার একটা অন্য চাহিদা রয়েছে, আমার সাথে যে সংঘ সমিতি শেয়ার করছে তার একটা অন্য চাহিদা রয়েছে, এমনভাবে হবে না, ঠিক আছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উদ্দেশ্য পূরণের জন্য সেটা হচ্ছে যে নির্ভর করছে, মানে তৈরি হচ্ছে, এবং উদ্দেশ্য যখন পূরণ হয়ে যাচ্ছে তখন কিন্তু সংঘ সমিতিটা নাও থাকতে পারে। এটাও কিন্তু এই তিনটের মধ্যে একটা মেজর পার্থক্য, যে সমাজ, সম্প্রদায় এবং সংঘ সমিতির মধ্যে, ঠিক আছে। উদ্দেশ্য সাধিত হয়ে গেলে কিন্তু এর যে স্থায়িত্ব সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটাই মোটামুটি সমাজ, সম্প্রদায় এবং সংঘ সমিতির পার্থক্য আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখানে যে পয়েন্টটা আছে, তোমরা হয়তো বলবে যে ম্যাম এত কথা কেন বললেন এখানে প্রশ্নটা, কারণ দেখো এটা আমরা একটা সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনের একটা পার্ট আমরা এখানে পড়ছি। আমি এখানে তোমাদের প্রশ্ন ধরে এমসিকিউ যেটা অ্যান্সার বলে বেরিয়েই যেতে পারতাম, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমি এখানে তিনটের মধ্যে পার্থক্য কি ছোট করে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম, যাতে এবার মাথায় থাকে এবং সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ ওই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে যে জিসবার্ট। এটা কেন আসছে বারবার? যাই হোক, আমি এটা এভাবে মার্ক করছি, এটা হচ্ছে জিসবার্ট হবে। হ্যাঁ, আচ্ছা এর অ্যান্সারটা বলে দিলাম, এটা জিসবার্ট হবে। কারণ দেখো আমরা একটু আগেও বললাম যে সমাজ কি, এবং সমাজ দর্শনের যে আলোচনা, আর একটা কথা বলে দেওয়া দরকার, সমাজ দর্শনের যে আলোচনা সেখানে আমরা কি দেখতে পাই না, সেখানে আমরা এটাই দেখতে পাই যে সেখানে কি হচ্ছে, আমাদের কোনো বাস্তব ঘটনার মধ্যে কিন্তু এই সমাজ দর্শনের আলোচনাটা সীমাবদ্ধ থাকছে না। আমাদের বিভিন্ন যে আদর্শের যে জায়গা, উচিত কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সমাজ দর্শনের আলোচনাটা হচ্ছে। তার জন্যই কিন্তু জিসবার্ট বলছেন যে সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের মুকুটস্বরূপ, ঠিক আছে। তার
ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ সোশিওলজি। এই যে তোমরা যেখানে পাবে যে গিন্সবার্গ বা গিসবার্গ বা জিসবার্গ যাই উচ্চারণ করো না কেন, এনাদের কিছু বইয়ের নাম রয়েছে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি রিলেটেড, তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড কিছু বইয়ের নাম রয়েছে, মানে ওনাদের লেখা কিছু বইয়ের নাম রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে না, কিন্তু বইয়ের নামগুলো তোমরা অবশ্যই করে মনে রেখো, কারণ বইয়ের নাম তুলেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, নাহলে কিন্তু তখন অ্যান্সারটা করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা দেখো, তাহলে এখানে আমরা জানলাম যে অ্যান্সারটা হবে জিসবার্গ। তারপরের যেটা আছে যে সোশ্যাল ফিলোসফি কনসিস্ট of two parts, critical or logical and constructive or synthetic। এই যে উক্তিটা কে করেছেন? এই উক্তিটা কিন্তু করেছেন আরেকটা কথা, এখানে আরেকটা কথা একটু বলে নেওয়াটা দরকার, যে এই যে জিসবার্গের কথা বললাম, এই যে অ্যান্সারটা এখানে জিসবার্গ হবে, উনি কিন্তু সমাজ দর্শনে দুটো দিকের কথা বলেছেন, সেটাও তোমরা একটুখানি দেখে নিও। আমি মোটামুটি তোমাদের এটুকু চেষ্টা করেছি এই লেকচারের মধ্যে যে সম্ভাব্য কি কি জায়গা মানে আমাদের আসতে পারে, এবং যে যে জায়গাগুলো আমাদের পড়তেই হবে, হ্যাঁ, যে যে জায়গাগুলো আমাদের পড়তেই হবে সেই জায়গাগুলো বলার চেষ্টা করছি, যতটা মনে আসছে এই রিলেটেড টপিক ততটা বলে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই জায়গাগুলো তোমরা দেখে যেও পরীক্ষায়। এবং তাহলে কি বললাম যে জিসবার্গ বলো গিসবার্গ বলো যাই বলো, তো উনি সমাজ দর্শনের দুটো দিকের কথা বলছেন, সেটাও আমরা একটুখানি ছোট করে জেনে নেবো যে কি কি ভাগগুলো আমরা মনে রাখবো। অনেক সময় এইভাবেও প্রশ্ন দিয়ে দেয় যে জ্ঞানতাত্ত্বিক দিক এবং মূল্য নির্ধারক দিক বা মূল্য সূচক দিক, ঠিক আছে? তো জ্ঞানতাত্ত্বিক দিকের মধ্যে উনি কি বলছেন যে সেখানে উনি তাত্ত্বিক আলোচনা করছেন, তারপরে হচ্ছে যে ক্রিটিক্যাল যে আলোচনা সেইটা করছেন, সমালোচনামূলক আলোচনা করছেন, এবং তার যে সমন্বয়মূলক যে দিক সমাজের সেই সংক্রান্ত আলোচনা এই উনি করেছেন। তাহলে দুভাগে ভাগ করেছেন, একটা জ্ঞানতাত্ত্বিক দিক আর একটা হচ্ছে আদর্শমূলক বা মূল্যসূচক যেটাই বলো না কেন সেই দিকের কথা আলোচনা করছেন। এবং পরের যে দুয়ের যে প্রশ্নটা একটু আগেই দেখালাম, তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে কিন্তু গিন্সবার্গ। হ্যাঁ, গিন্সবার্গ এটার অ্যান্সার হবে। উনিও হচ্ছেন যে কি বলছেন যে সমাজ দর্শনের যে আলোচনা সেখানে উনি আবার দুটো দিকের আলোচনা করছেন। একটা দেখো এখানে কি বলছে যে টু পার্টস, ক্রিটিক্যাল অর লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ অর সিনথেটিক। এখানে উনি কি কি আলোচনা করছেন? ক্রিটিক্যাল মানে উনি বুঝতেই পারছো যে অবভিয়াসলি যে যৌক্তিক যে দিক তার আলোচনা করছেন, আর একটা হচ্ছে যে লজিক্যাল দিকের আলোচনা করছেন, লজিক্যাল ক্রিটিক্যাল অর লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ অর সিনথেটিক। তাহলে যৌক্তিক দিকের আলোচনা করছেন আর একটা গঠনমূলক দিকের আলোচনা করছেন, ঠিক আছে? তো এই যে যৌক্তিক দিক সেখানে কি করছেন না সমাজ দর্শনে যে বিভিন্ন পদ্ধতি, তাদের ভ্যালিডিটি ইনভ্যালিডিটি এই যে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছেন, এবং কনস্ট্রাকটিভ বা সিনথেটিক দিক নিয়ে আলোচনা করছেন, যে এথিক্যাল ভ্যালুস বা সত্যতা বিচার করা বা সমাজের সমস্যা বিচার করা সেই দিকগুলো উনি আলোচনা করেছেন। তাহলে উনিও দুভাগে আলোচনা করছেন। এবং এই যে জিন্সবার্গ বলো গিসবার্গ বলো এই নামগুলো ওদের কিন্তু গুলিয়ে যায়, তার জন্য একটু খেয়াল করে পড়বে যে কে কোনটা বলছেন। অবভিয়াসলি এগুলো কাছাকাছি নাম, যে গিসবার্গ জিন্সবার্গ, তো তারপরে আরও আরেকজনের আছে, ওনার নামটা মনে করতে পারছি না, গিডিংস। এই যে গিসবার্গ জিন্সবার্গ গিন্সবার্গ গিডিংস এগুলো সব মানে খুব কাছাকাছি নাম, তো এই নামগুলোর জন্য আমাদের ওনাদের কনসেপ্টগুলো মনে রাখাতে অসুবিধা হয়। তো তোমরা কিছু কি পয়েন্টের দ্বারা এগুলোকে মনে রাখবে, বেশি কিছু না, যেগুলো সংজ্ঞা বা বইয়ের নাম যেগুলো আছে সেই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো তো মনে রাখতেই হবে, কিছু করার নেই। তো এখানে উক্তি যেহেতু, তাই জন্য আমি এখানে আর কিছু ব্যাখ্যা করছি না। এর অ্যান্সারটা হবে হচ্ছে যে গিন্সবার্গ। ওকে, আচ্ছা, এর পরেরটা যেটা আছে তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, তোমরা যখন পিপিটিটা দেখবে মানে ভিডিওটা দেখবে তখন তোমরা এটা জুম করে দেখো। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে দেখো, নিম্নোক্ত কোন কোন উক্তিগুলি সত্য। হ্যাঁ, নিম্নোক্ত কোন কোন উক্তিগুলি সত্য। প্রথম যে উক্তিটা আছে কি আছে দেখো, অধ্যাপক রাফেলের মতে সমাজ শব্দটার রাষ্ট্র শব্দ অপেক্ষা অনেক বেশি ব্যাপক।
তারপর যেটা আছে কি না, ম্যাকাইভার ও পেজের মতে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল। তারপরে আছে গিসবার্টের মতে সমাজ হচ্ছে সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেই জন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থসিদ্ধির জন্য কাজ করে। এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। আমি আগেও বলেছি যে প্রশ্ন এভাবেই ফ্রেম করা আছে যে একটা প্রশ্নের দ্বারা তোমার 3-4টে কনসেপ্ট সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে কনসেপ্ট বলতে সোশ্যাল ফিলোসফি, এখানে বুঝে তো পড়বে, ঠিক আছে, বুঝে পড়বে, তার থেকে মুখস্থই এখানে বেশি করতে হবে যে অমুক ব্যক্তি কি বলেছেন বা অমুক তোমার দার্শনিক কি বলেছেন এইগুলো। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা আগে আমি মার্ক করে দিলাম যে ক এবং খ এখানে সত্য। যে ক এবং খ যে স্টেটমেন্টটা রয়েছে দেখো, অধ্যাপক রাফেল উনি বলছেন যে ডিডি রাফেল, হ্যাঁ, তো ডিডি রাফেল উনি এটা বলেছেন যে সমাজ শব্দটা রাষ্ট্র শব্দ থেকে অনেকটা বেশি ব্যাপক। ওকে, আর ম্যাকাইভার এবং পেজ বলছেন যে সামাজিক সম্বন্ধের জটাজাল সমাজ এবং সেটা হচ্ছে যে নিয়ত পরিবর্তনশীল। তো রাফেল এখানে বলছেন যে এই যে ব্যাপক মানে কি না, এই যে সমাজের যে মানুষরা রয়েছে তাদের যে ক্রিয়া কর্ম, তারপরে হচ্ছে যে তাদের রাজনৈতিক আচার আচরণ সমস্ত কিছু এই সমাজের যে কনসেপ্ট তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তার জন্য এইটা হচ্ছে যে বেশি ব্যাপক উনি বলছেন। এবং ওনার কিছু বইয়ের নাম চলো আমরা জেনে নিই। আমি এখানে লিখছি না, লিখে সময় ওয়েস্ট করবো না, আমি বলছি, তোমরা যাদের মনে হবে নোট ডাউন করার কথা তারা অবশ্যই নোট ডাউন করে নিও। যে ডিডি রাফেলের ওনার কিছু বই রয়েছে, সেগুলো কি, যে প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি, তারপরে মরাল ফিলোসফি, মরাল জাজমেন্ট, এই বইগুলো হচ্ছে ওনার কিছু মানে বলতে পারো যে উল্লেখযোগ্য গ্রন্থ রাফেলের। ওকে, আশা করি তোমরা শুনে নিয়েছো। তারপরে হচ্ছে যে ম্যাকাইভার এবং পেজের যে স্টেটমেন্টটা রয়েছে দেখো, যে ম্যাকাইভার এবং পেজের মতে সমাজ হচ্ছে সামাজিক সম্বন্ধের জটাজাল যেটা হচ্ছে কিনা নিয়ত পরিবর্তনশীল। এটা একদম ঠিক কথা, যে এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে এই যে সমাজের যে রীতিনীতি যাই বলো না কেন, তারপরে হচ্ছে যে প্রথা, আচার আচরণ সমস্ত কিছু, মানে আচার আচরণ সেখানে কি হচ্ছে না, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে সমাজে বসবাসকারী মানুষের যে সহযোগিতা, তাদের যে গোষ্ঠীবদ্ধতা, তাদের যে বিভিন্ন ধরনের পরিবর্তন, সমস্ত কিছুই কিন্তু বর্তমান এই সমাজের মধ্যে। তার জন্যই এটাকে ওনারা বলছেন যে সমাজ হচ্ছে সামাজিক সম্বন্ধের জটাজাল যেটা হচ্ছে নিয়ত পরিবর্তনশীল। ক্লিয়ার? এবং ওনাদের যে গ্রন্থের নাম, সেটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি, সোসাইটিটা শর্টে দেওয়া থাকে। পুরো বইয়ের নাম হচ্ছে যে সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস। ক্লিয়ার? সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস, এটা হচ্ছে পুরো বইয়ের নাম। ওকে, এবং 3 নাম্বার যে গয়ের যে অ্যান্সারটা, গ নাম্বারের যে অপশানটা, সেটা এই কারণেই ভুল। তাহলে আমরা জানলাম ক এবং খ সত্য এবং কিছু বইয়ের নাম এখানে আমরা জানলাম। এটা হবে তোমার গ্রিডিংস। হ্যাঁ, এই উক্তিটা কে করেছেন? এই উক্তিটা কিন্তু গিসবার্ট করেননি, এই উক্তিটা করেছেন গিডিংস। যে উনি বলছেন যে সমস্ত ধরনের যে, এবং এটা উনি বলছেন যে দ্য এলিমেন্টস অফ সোশিওলজি, ওনার যে গ্রন্থ, গিডিংসের যে গ্রন্থ দ্য এলিমেন্টস অফ সোশিওলজি, ওই গ্রন্থে উনি এই উক্তিটা করেছেন। ক্লিয়ার? এটা আশা করি বোঝানোর কিছু নেই, যেটুকু বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি। এটা দেখো, এই প্রশ্নটা যে সম্প্রদায়গত মনোভাব, আমি একটু আগেই তোমাদের সমাজ, সম্প্রদায় এবং সংঘ এই 3টে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। আচ্ছা, তো সম্প্রদায়গত মনোভাবের উপাদানগুলো কোনগুলো? তাহলে অপশন যে প্রশ্ন যে 4 নাম্বার যে প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তার যে অ্যান্সার সেটা কি হবে না, তার অ্যান্সার হবে দেখো, এটা হবে ঘ, ক এবং গ সত্য। এখানে কি আছে? ক এবং গ। কি কি আছে দেখো, আমরাবোধ, নির্ভরতাবোধ, তারপরে হচ্ছে যে আঞ্চলিক মনোভাব, আর একটা হচ্ছে যে নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব। এই যে 3টে রয়েছে, তার মধ্যে হচ্ছে যে অপশন এ এবং সি মানে ক এবং গ সেটা সত্য। আমরা একটু আগেই জেনে নিয়েছি যে সম্প্রদায় ব্যাপারটা কি। আশা করি সম্প্রদায় ব্যাপারটা কি তোমাদের আর বলার দরকার নেই।
তাই তো, যে সম্প্রদায় জিনিসটা কি, সম্প্রদায় হচ্ছে যে সঙ্গের থেকে কিভাবে আলাদা, বা সম্প্রদায় হচ্ছে যে সমাজের থেকে কিভাবে আলাদা, সেটা আমি বলে দিয়েছি। এর কিছু ভিত্তি আমরা এবার জানবো, যে এর কিছু ভিত্তি রয়েছে। ম্যাকাইভার এবং পেজ বলছেন যে এর দুটো ভিত্তি রয়েছে, একটা আঞ্চলিক ভিত্তি এবং আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি। ক্লিয়ার? একটা আঞ্চলিক ভিত্তি এবং একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি। তো আঞ্চলিক ভিত্তির এখানে দেখো অপশনটা দিয়েছে, এই যে মনস্তাত্ত্বিক ভিত্তি যেটা তোমরা যেটা এক্ষুনি বললাম, সেটাই হচ্ছে তোমার সম্প্রদায়গত মনোভাব। এই সম্প্রদায়গত মনোভাবটাকেই আমরা বলছি যে মনস্তাত্ত্বিক ভিত্তি। ঠিক আছে? এবং ওর মধ্যে যে জিনিসগুলো পড়ছে বা যে উপাদানগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমরাবোধ, নির্ভরতাবোধ এবং নিজ যে ভূমিকাবোধ। ঠিক আছে? উই ফিলিং, রোল ফিলিং, আর একটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি ফিলিং। ক্লিয়ার? তো আঞ্চলিক মনোভাবটা এই কারণেই হবে না যে ওটা একটা সম্প্রদায়ের ভিত্তির মধ্যে একটা আলাদা পার্ট, তার জন্য এই অ্যান্সারটা হবে না। তো আমরা ছোট করে একটু জেনে নিই যে আঞ্চলিক যে ভিত্তি সেটা কি। যে হয় না যে বিভিন্ন যে সম্প্রদায়ের যে ধারণা, সেটা কি হচ্ছে যে ভূখণ্ড বা নির্দিষ্ট কোনো ভূখণ্ড, একটু আগেও আমি তোমাদের যখন ভাগটা বললাম যে সমাজ, সম্প্রদায় এবং সংঘ, সেটা বলতে গিয়ে আশা করি তোমরা শুনে থাকবে, আমি বলেছিলাম যে নির্দিষ্ট ভূখণ্ডের একটা কনসেপ্ট যেটা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকছে। ক্লিয়ার? তো তার জন্যই তোমরা দেখবে যে সম্প্রদায় ধারণার সঙ্গে একটা আঞ্চলিক একটা বোধ বা ভূখণ্ডের একটা যে ধারণা, যে 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 সম্প্রদায় রয়েছে সেই ভূখণ্ডের একটা কনসেপ্ট সেই জায়গাটাতে থাকছে। ওকে? তো ধরো গ্রাম্য জীবন বা শহর জীবন, যে তার সেটা সেই জায়গার মতো, সেই অঞ্চলের মতো। গ্রাম্য জীবন একটা ছোট জায়গা, শহরে হচ্ছে যে একটা বড় জায়গা। ঠিক আছে? বা আরো বড় দেশ। তো এইভাবে কিন্তু তার থেকেও আরো বড় কনসেপ্ট রয়েছে। তো এইভাবে সম্প্রদায়ের যে আঞ্চলিক যে মনোভাব, সেইটা কিন্তু থাকছে, যে আঞ্চলিক একটা ভিত্তি, মনোভাব নয়, আঞ্চলিক যে ভিত্তি সেটা থাকছে। এবং তারপর আমরা যেটা বলছি যে মনস্তাত্ত্বিক মনোভাব, তো এই মনস্তাত্ত্বিক মনোভাবটাই হচ্ছে যে সম্প্রদায়গত যে মনোভাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরাবোধ, উই ফিলিং, রোল ফিলিং, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি ফিলিং। এই তিনটে জিনিস আমরা দেখতে পাই। যে মানে হয় না যে ক্ষুদ্র আমি থেকে গিয়ে আমরা, মানে শুধু আমি নই, সেখানে আমরাকে ভাবতে শেখায়। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে রোল ফিলিং, যে সম্প্রদায়ে বসবাসকারী যে মানুষরা রয়েছে প্রত্যেকের মধ্যে একটা ভূমিকা থাকছে, যে সবাই যে ওই সম্প্রদায়ের সদস্য, সেই সম্পর্কে তাদের একটা অ্যাওয়ারনেস থাকছে, তার যে পার্টিকুলার একটা রোল রয়েছে ওই সম্প্রদায়, সেই সম্পর্কে তার একটা অ্যাওয়ারনেস সেখানে থাকছে। তারপরে হচ্ছে যে ডিপেন্ডেন্সি, পরস্পরের প্রতি নির্ভরতা বোধ। ক্লিয়ার? তাহলে সম্প্রদায়ের যে ভাগগুলো রয়েছে বা সম্প্রদায়ের যে ভিত্তি রয়েছে, সেটাকে আমরা দুভাগে ভাগ পেয়েছি, একটা আঞ্চলিক ভিত্তি বা আরেকটা হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক দিক। এই মনস্তাত্ত্বিক দিকের যে ভাগ বা সাজাত্য বোধ, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, এবং সেই তিনটে হচ্ছে ক এবং গ। আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখো 5 নাম্বারটা, এটাও বলা আছে, যেখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। আবারও বলছি, যদি দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু জুম করে নিও। ক্লিয়ার? আচ্ছা, প্রথমটা দেখো কি আছে, সম্প্রদায় হলো সংঘ সমিতির মধ্যে, আমি জাস্ট পেনের কালারটা চেঞ্জ করি, তো না হলে অসুবিধা হচ্ছে। দেখো, সম্প্রদায় হলো সংঘ সমিতির মধ্যে অন্তর্গত সংগঠন। তারপরে স্টেটমেন্টটা বলছে যে ম্যাকাইভার এবং পেজের মতে মঠ হচ্ছে সংঘ। তারপর বলছে যে গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কর্মপ্রণালী হচ্ছে সংঘ। তারপরে ঘ হচ্ছে যে সবকটা মিথ্যা। এইখানে যে 4টে স্টেটমেন্ট রয়েছে, তার মধ্যে যে প্রত্যেকটাই হচ্ছে যে মিথ্যা, মানে প্রত্যেকটাই মানে হচ্ছে যে ভুল স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার?
এবার ভুল কেন দেওয়া রয়েছে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। যে দেখো, প্রথম যে স্টেটমেন্টটা আছে যে সম্প্রদায় হলো সংঘ সমিতির মধ্যে অন্তর্গত সংগঠন, তো আশা করি এটা তোমাদের আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, কারণ আমি ওই কারণেই তোমাদের প্রথমেই সমাজ, সম্প্রদায়, সংঘ এই তিনটে কনসেপ্ট আলাদা করে বলে দিয়েছি। তখন তোমাদের বলেছিলাম যে আমার এটা যদি সমাজ হয়, এই যে বড় যে সার্কেল, আমি যদি বোঝানোর জন্য, আমি যদি ভেনের দ্বারা বোঝাতে চাই, এটা হচ্ছে আমার সমাজ। এই বড় যে সার্কেলটা রয়েছে এটা হচ্ছে সমাজ। ক্লিয়ার? আচ্ছা, দেন এই যে ভেতরে যেটা রয়েছে এটা হচ্ছে আমার সম্প্রদায়, আর এর মধ্যে যদি আমি আর একটা গোল করি তাহলে সেটা হচ্ছে আমার সংঘ বা সমিতি। ওকে, তো এই যে ভাগটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেটা থেকে তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে যে সম্প্রদায় হচ্ছে সংঘ সমিতির মধ্যে অন্তর্গত না। আমরা দেখেছি বড় উল্টোটা, যে সংঘ সমিতি হচ্ছে আমার সম্প্রদায়ের মধ্যে অন্তর্গত বা অন্তর্গত সংগঠন, যেখানে আমরা কিছু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা মিলিত হই বা সংঘ সমিতি গঠন করি, এবং আমাদের ওই উদ্দেশ্যটা যখন চরিতার্থ হয়ে যায় তখন কিন্তু ওই সংঘ সমিতি নাও থাকতে পারে। বোঝাতে পেরেছি আশা করি। তারপরেরটা দেখো কি আছে, যে ম্যাকাইভার এবং পেজের মতে মঠ হচ্ছে সংঘ। এটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন এই অপশন ক মানে যেটা রয়েছে সেটা কেন ভুল, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা হচ্ছে ম্যাকাইভার ও পেজের মতে মঠ হলো সংঘ। না, ম্যাকাইভার এবং পেজের মতে মঠ সংঘ নয়, সেটা হচ্ছে সম্প্রদায়। ঠিক আছে, মঠ বলো বা জেলখানা বলো, তো সেটাকে আমরা কি বলছি, ম্যাকাইভার এবং পেজ কি বলছেন যে সেটা হচ্ছে যে সম্প্রদায়। কেন ওনারা সম্প্রদায় বলছেন? কারণ ওরা বলছেন যে এই মঠ বা জেলখানার মধ্যে বসবাসকারী মানুষ যারা থাকছে তাদের মধ্যে কিন্তু ওই একটা নির্দিষ্ট ভূখণ্ডের একটা কনসেপ্ট থাকছে, সেখানে সম্প্রদায়গত মনোভাব থাকছে, তাদের ওই পার্টিকুলার একটা আঞ্চলিকতা বা সম্প্রদায়গত মনোভাব, এই সমস্তটা থাকছে, এবং সমগ্র জীবনটা তারা ওইখানে অতিবাহিত করতে পারছে। ঠিক আছে, তার জন্য ওনারা বলছেন ওনাদের মতে যে ম্যাকাইভার এবং পেজের মতে মঠ হচ্ছে সংঘ নয়, সম্প্রদায়। ক্লিয়ার? তারপরেরটা দেখো কি আছে, গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কর্মপ্রণালী হচ্ছে সংঘ। গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে কর্মপ্রণালী সেটা কিন্তু সংঘ নয়, সেটা এই যে কর্মপ্রণালীটা সেটা কিন্তু আমার অনুষ্ঠান, সেটা সংঘ নয়, সেটা সম্প্রদায় নয়, সেটা হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। ঠিক আছে? কেন? দেখো, মানে এটাও কিন্তু ম্যাকাইভার এবং পেজ বলছেন। হ্যাঁ, তাদের যে সোসাইটি গ্রন্থে একটু আগেই বললাম, সোসাইটিটা আমরা শর্টে বলছি, তো ওই গ্রন্থে ওনারা বলছেন। এবং আরেকটা কথা মনে রেখো, এই যে ইনস্টিটিউশন যে টার্মটা, এই ইংরেজি যে টার্মটা, সেটা কিন্তু দুটো অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে, একটা ব্যাপক অর্থে এবং একটা সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে যখন আমরা বলছি সেটাকে আমরা প্রতিষ্ঠান বলছি, মানে যে কোনো ধরনের সংঘকে আমরা সেখানে প্রতিষ্ঠান বলে জানছি। আর সংকীর্ণ অর্থে যেটা হচ্ছে যে অনুষ্ঠান, যেখানে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রচলিত কার্য পদ্ধতি বা বিধি বলো, সেইগুলো হচ্ছে যে তোমার অনুষ্ঠান, মানে ইনস্টিটিউশনকে তখন আমরা সংকীর্ণ অর্থে ব্যবহার করছি। ক্লিয়ার? এবং সেখানে কি হচ্ছে যে সেখানে কিন্তু যে বিভিন্ন ধরনের যে বিধি বা কার্যকলাপ অনুযায়ী ইনস্টিটিউশনটা, মানে কোনো সংঘ সমিতির কার্যকলাপটা কিন্তু ওই অনুষ্ঠানের দ্বারা কিন্তু সেটা মানে কি বলবো, বাস্তবে রূপায়িত হচ্ছে। সংঘ সমিতি আমরা তো তৈরি করছি, সংঘ সমিতি যদি একটা সংস্থা হয় তার কিছু যে বিধি নিয়মটা, সোজা ভাষায় বলতে গেলে যে বিধি নিয়ম বা কার্যপ্রণালী বা কর্মপদ্ধতি, সেটা প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের দ্বারা বা ইনস্টিটিউশনের দ্বারা সেটা কিন্তু চরিতার্থ হচ্ছে। ঠিক আছে? তাহলে গোষ্ঠী জীবনের যে প্রতিষ্ঠিত কর্মপ্রণালী, সেই কর্মপ্রণালীটা কিন্তু সংঘ বা সমিতি নয়, সেটা হচ্ছে অনুষ্ঠান বা ইনস্টিটিউশন যদি ব্যাপক অর্থে বলো, মানে পুরোটা যদি নাও সামগ্রিক গ্রুপটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশন।
ব্যাপক অর্থে প্রতিষ্ঠান বলছি, সংকীর্ণ অর্থে সেটাকেই আমরা অনুষ্ঠান বলছি। ক্লিয়ার? আশা করি তাহলে এখানে সবকটা স্টেটমেন্ট আমাদের মিথ্যা। ওকে, দেন দেখো তারপরেও কিছু বিবৃতি আমি তোমরা হয়তো এটাও হয়তো মনে হতে পারে যে এখানে সব কিছু বিবৃতি বা উক্তি এগুলো কেন নেওয়া হয়েছে। আবারও বলছি এগুলো এই কারণেই নেওয়া হয়েছে যে যাতে করে এখানে দেখো তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারছো যে একটা প্রশ্নের মধ্যে তোমাদের 3-4 রকমের বিবৃতি দেওয়া মানে 3-4টে জায়গা থেকে সেটা নেওয়া, 3-4টে জায়গা ইন দ্য সেন্স 3-4টে তোমার টপিক সেখানে কভার হয়ে যাওয়া, তাই তো? তাহলে এই জন্যই কিন্তু এইভাবে নেওয়া হয়েছে। যাই হোক, তারপরেটা দেখো অপশন কি আছে যে কয়েকটা বলছে যে লোকাচার অনুসরণ বাধ্যতামূলক, লোকনীতি অনুসরণ বাধ্যতামূলক, লোকাচারের সঙ্গে যখন উচিত অনুচিত যুক্ত হয় তখন সেটা লোকনীতিতে পরিণত হয়, এবং অপশন ঘ দিয়েছে যে খ ও গ বিবৃতিটি সত্য। তাহলে এই যে একটু আগেও তোমাদের আচ্ছা লোকাচার সম্পর্কে আলোচনা হয়নি, এটা প্রথমেই আলোচনা করছে যে প্রথমত দেখো এখানে বলেছে তোমাকে সঠিক বিবৃতিটা চয়ন করতে হবে। তো এখানে যে সঠিক বিবৃতি সেটা কি, এখানে প্রথমে আমরা জেনে নিই যে অ্যান্সার হচ্ছে যে এর খ এবং গ বিবৃতিটা সত্য। তার মানে কি প্রথমটা মিথ্যা। কেন মিথ্যা? যে দেখো যে লোকাচার, হ্যাঁ তাহলে এটা আমাকে লোকাচার যখন আমি প্রথমে বলছি যে লোকাচার টার্মটা, তার মানে লোকাচারটা কি সেটা আমাকে একটুখানি ছোট করে জেনে নেওয়া দরকার, এবং এর অ্যান্সার এটা হচ্ছে যে ভুল। ঠিক আছে, এটা হচ্ছে ভুল, এটা আমরা একটুখানি জেনেই নিলাম যে প্রথম যে অপশানটা তোমাকে দেওয়া হয়েছে সেই অপশানটা ভুল, দ্বিতীয় অপশানটা ঠিক এবং তৃতীয় অপশানটা ঠিক। ঠিক আছে, আচ্ছা তো এই যে লোকাচারের ইংলিশ যে টার্মটা সেটা হচ্ছে যে ফোকওয়েজ। ওকে, ফোকওয়েজকে আমরা বলছি লোকাচার। তো এই যে লোকাচার টার্মটা যে অধ্যাপক যে সামনার ছিলেন উনি ব্যবহার করেছেন, হ্যাঁ, এবং লোকাচার সম্পর্কে উইলিয়াম গ্রাহাম সামনার এটাকে উনি তার যে লোকাচার শীর্ষক যে গ্রন্থ সেখানে উনি টার্মটা ব্যবহার করেছেন। তারপরে অধ্যাপক জিসবার্ট বলো যেটাই বলো না কেন, গিসবার্টের মতানুসারে আমরা পাই যে লোকাচার কি না, মানে কি বলবো, যে উনি বলছেন যে প্রথা, আমরা যে বলি না যে কাস্টম বা প্রথা, তোমাদের ওটা পড়তেও হবে, ওই প্রথা সংক্রান্ত প্রশ্ন এখানে যদিও আমি অ্যাড করিনি, যে আমাদের সমাজের মধ্যে হয় না যে বিভিন্ন ধরনের প্রথা বা কাস্টম যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তার তুলনায় গিসবার্ট বলছেন যে তার তুলনায় এই যে লোকাচারের যে কনসেপ্ট সেটা হচ্ছে অধিক ব্যাপক। হ্যাঁ, এবং অধ্যাপক সামনার কি বলছেন, তাহলে উনি বলছেন যে লোকাচারটা আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে বলতো, যে আমরা যে সমাজে বসবাসকারী যে মানুষরা রয়েছি বা সমাজবদ্ধ যে মানুষরা রয়েছি তাদের যে পারস্পরিক যে মতামত বা বিনিময় এবং তাদের যে ঐক্যমত তার ভিত্তিতে লোকাচার বা ফোকওয়েজটা তৈরি হয়। ঠিক আছে, তার মানে কি এর থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পেতে পারি যে এটা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছে, বা আমাদের সমাজে বসবাসকারী যে মানুষরা রয়েছে তাদের মধ্যে যে স্বীকৃত তোমার আচার ব্যবহার এগুলোকে নিয়ে আমার লোকাচার তৈরি হচ্ছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি না লোকাচারের, যে বিভিন্ন ধরনের যে ভিন্ন ভিন্ন যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে লোকাচারের মধ্যে পার্থক্য দেখা যায়। ঠিক আছে, এবং অধ্যাপক ডেভিস উনি কি বলছেন, উনি বলছেন যে ওনার যে বক্তব্য, ওনার যে কনসেপ্ট যদি তোমরা পড়ো তাহলে সেখান থেকে বুঝতে পারবে এই লোকাচার কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়। তো অধ্যাপক ডেভিস বলছেন যে লোকাচার কিন্তু অভ্যাসে পরিণত হতে পারে। দেখো এটা থেকেও তোমাদের কিন্তু আরেকটা প্রশ্ন বেরিয়ে আসতে পারে, দিতেই পারে এরকম প্রশ্ন, যে কার মতে লোকাচার অভ্যাসেও পরিণত হয়, ডেভিস বলছেন। ঠিক আছে, তাহলে লোকাচার কি আমরা বুঝলাম, মোট কথা লোকাচার কিন্তু অনুসরণ বাধ্যতামূলক নয়, এটুকু আমরা বুঝলাম। তাহলে এই যে অপশানটা রয়েছে এটা আমাদের ভুল অপশান। ক্লিয়ার? এটা তোমার স্বতঃস্ফূর্তভাবে সমাজের মধ্যস্থ বসবাসকারী লোকদের যে আচার ব্যবহার বা মতামত সেখান থেকে লোকাচারটা তৈরি হচ্ছে। তারপর যেটা রয়েছে দেখো লোকনীতি বা মোরাস, একটা হচ্ছে যে ফোকওয়েজ আর একটা হচ্ছে যে মোরাস।
তো এই যে মোরাস, এই যে টার্মটা, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এটা কোথা থেকে এসছে না, মোস থেকে, MOS। এখানে আমি লিখি কোথা থেকে এসছে, দাঁড়াও একটা মিনিট দাও। মোস, ওকে, এই যে মোস যে টার্মটা, সেখান থেকে এই যে ল্যাটিন ওয়ার্ড মোস থেকে এসছে মোরাস, ওকে। এবং এই যে মোস, এই যে টার্মটা এসছে, এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কিন্তু প্রথা, ঠিক আছে। এবং আমরা জানি যে প্রথা বা রীতি রেওয়াজ যেগুলো থাকে অনেক সমাজেই দেখা যায় এখনো, যে সেই প্রথাকে তুমি কিন্তু লঙ্ঘন করতে পারো না, প্রথাকে লঙ্ঘন করতে পারো না। সেরকম কিন্তু আমরা লোকনীতিকেও লঙ্ঘন করতে পারি না। লঙ্ঘন করলেই কিন্তু আমাদের কি করতে হবে না, শাস্তি পেতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে লোকনীতির মধ্যে তাহলে আমরা কি জানছি না, এখানে কিন্তু যে আমাদের হয় না যে একটা রক্ষণশীল একটা মনোভাব আমরা লোকনীতির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, বা মোরাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই লোকনীতির সঙ্গে আমাদের হয় না যে ন্যায় অন্যায় বা ভালো মন্দ, উচিত অনুচিত, এই যে যখন এগুলো যখন যুক্ত হয়ে যায়, মানে লোকাচারের সঙ্গে, সরি আমি এটা ভুল বললাম, যে লোকাচারের সঙ্গে যখন আসলে লোকাচার লোকনীতি বাংলা টার্ম দুটো খুব গুলিয়ে যায় একসাথে। তো লোকাচারের সঙ্গে আমরা দেখলাম যে লোকাচার কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু লোকাচারের সঙ্গে যখন আমার এই যে দেখো পরেরটাই দেওয়া আছে যে উচিত অনুচিত বা উচিতার্থ, মানে এই যে বোধ ভালো মন্দ যখন যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আমার লোকনীতিতে পরিণত হয়ে যায়। এবং তখন কিন্তু সেটা আর তোমার মানে হয় না যে স্বেচ্ছায় তুমি করছো না করছো এরকম থাকে না। যখনই উচিত অনুচিত যুক্ত হয়ে যাচ্ছে, তখন লোকনীতিতে পরিণত হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু সেই লোকনীতিটা বাধ্যতামূলক হয়ে যায়। ঠিক আছে? কারণ সেখানে তোমার সমাজের যে একটা কি বলবো, যে সমাজ বা গোষ্ঠীবদ্ধ মানুষের যে ন্যায় অন্যায় ভালো মন্দ, এগুলো কিন্তু তখন যুক্ত হয়ে যাচ্ছে। এবং এগুলো যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা আর লোকাচারে থাকছে না, সেটা কিন্তু লোকনীতিতে পরিণত হচ্ছে। এবং সেটা বাধ্যতামূলকের যে স্তর, মানে তোমাকে এটা মানতেই হবে, না তোমাকে শাস্তি পেতে হবে, এই ধরনের যে জায়গা, সেই জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। ক্লিয়ার? তার জন্য এই খ এবং গ উক্তিটা সত্য, ক ভুল। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো, তারপরে যেটা তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীগুলোর কিছু বৈশিষ্ট্য কি। আমরা আগেই বলেছি যে আমাদের কিছু যে জায়গাগুলো পড়তে হবে, আমি তোমাদের প্রথমেই যখন লেকচারটা স্টার্ট করি তখন বলে দিয়েছি যে আমাদের কি কি পড়তে হবে, কি কি কনসেপ্ট আমাদের পড়তে হবে, যে সম্প্রদায়, সংঘ, সমিতি, তার কিছু বৈশিষ্ট্য। তারপরে সেরকমভাবেই কিন্তু তোমাকে এই গোষ্ঠী, যে প্রাথমিক গোষ্ঠী বা এগুলোও তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে? এবং এই প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে জিসবার্ট কিন্তু ওনার যে ফান্ডামেন্টালস, প্রথমেই বললাম যে ফান্ডামেন্টালস অফ সোশিওলজি যে গ্রন্থ আছে, সেই গ্রন্থে কিন্তু উনি আলোচনা করেছেন। হ্যাঁ, এবং তারপরে এটা যদি দেখো, এখানে আরও অনেকে আলোচনা করছেন, তার মধ্যে থেকে কিছু স্টেটমেন্ট এখানে তোমাদের দেওয়া আছে, যে আমি স্টেটমেন্টগুলো পড়ি। যে প্রথমত আছে যে মুখোমুখি বা প্রত্যক্ষ পরিচয় হলো এই গোষ্ঠীর ভিত্তি, প্রাথমিক গোষ্ঠীগুলির সদস্য সংখ্যা অসংখ্য, পরিবার, আড্ডা, এগুলো হচ্ছে মুখ্য গোষ্ঠীর উদাহরণ, এবং ক ও গ সত্য। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে প্রাথমিক গোষ্ঠীটা কি। এই যে প্রাথমিক গোষ্ঠী সম্পর্কিত যে আলোচনা, এটা সর্বপ্রথম কে করেছেন বলো তো? যে অধ্যাপক কুলি। অধ্যাপক কুলির নাম তোমরা পাবে সোশ্যাল পলিটিক্যাল পড়তে গিয়ে, যে অধ্যাপক কুলি প্রথম ওনার যে সোশ্যাল অর্গানাইজেশন বলে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থে উনি এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন। এবং সেখানে উনি কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। ঠিক আছে? তার মধ্যে সেগুলো কি না, গোষ্ঠীর মধ্যে মুখোমুখি সম্পর্ক থাকবে, তাদের মধ্যে সহযোগিতা সহানুভূতির সম্বন্ধ থাকবে, আমরা বোধ থাকবে। তাহলে হচ্ছে যে, এবং তার উদাহরণ হচ্ছে মুখ্য একটা মানে একটা প্রাথমিক একটা উদাহরণ হচ্ছে পরিবার। ক্লিয়ার? তাহলে মুখোমুখি বা প্রত্যক্ষ পরিচয় হচ্ছে এই গোষ্ঠীর ভিত্তি। আমি প্রথমেই বললাম মুখোমুখি সম্বন্ধ, সহানুভূতির সম্বন্ধ। তারপরে দেখো এখানে দেওয়াই আছে যে পরিবার, আড্ডা, খানা,
এগুলো হচ্ছে যে মুখ্য গোষ্ঠীর উদাহরণ। কারণ কেন মুখ্য গোষ্ঠীর উদাহরণ? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে না, মুখোমুখি তাদের একটা সম্পর্ক সেখানে কিন্তু থাকছে। এবং গৌণ গোষ্ঠীগুলোর কি হয়, গৌণ গোষ্ঠীগুলোর সদস্যদের মধ্যে তাদের কিন্তু এই যে ঘনিষ্ঠতাটা মানে হয় না যে অতটা মানে কি বলবো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না, বা সহানুভূতি সহযোগিতার সম্পর্ক কিন্তু কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য থাকছে গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে, কিন্তু মুখ্য গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাহলে গৌণ গোষ্ঠীর কিছু উদাহরণ, মুখ্য গোষ্ঠীর কিছু উদাহরণ আমরা বললাম যে পরিবার, আড্ডাখানা, এগুলো। সেরকম গৌণ গোষ্ঠীর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে রাজনৈতিক দল বলো, পৌরসভা বলো, শ্রমিক সংঘ বলো, এগুলো কিন্তু তাদের বিশেষ কোনো যে স্বার্থ চরিতার্থ করার জন্য সেই গৌণ গোষ্ঠীগুলো তৈরি হয়। ওকে, এবং এই যে প্রাথমিক গোষ্ঠীর যে সদস্য সংখ্যা এখানে লেখা আছে, যে দেখো যে প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা অনেক, এই প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা কিন্তু অনেক মানে হয় না, অনেক হবে না, ওইভাবে অসংখ্য সদস্য সংখ্যা হয় না। ঠিক আছে, যেমন একটা পরিবারের মধ্যে যদি আমরা দেখি যে যে কজন সদস্য আছে তাদেরকে নিয়েই সেটা গঠিত হচ্ছে। ক্লিয়ার? এবং মোট কথা তার যে মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মুখোমুখি পরিচয় বা প্রত্যক্ষ পরিচয় এবং সহযোগিতা সহানুভূতির সম্পর্ক, আমরা বোধ, এগুলো কিন্তু থাকছে। তার জন্য এটা ক এবং গ এই অপশান দুটো হচ্ছে সত্য। ওকে, পরে তোমার এই ক্ষয়ের অপশানটা মিথ্যা। পরের প্রশ্নে আসি। 8 নম্বরেরটা দেখো কি আছে, যে সঠিক উক্তিগুলো নির্বাচন করো। এখানেও কিছু স্টেটমেন্ট আছে, তোমাদের আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটুকু আমি নিয়েছি। যে ম্যাকাইভার এবং পেজ সদস্য সংখ্যার ভিত্তিতে 3 প্রকার গোষ্ঠীর উল্লেখ করেছেন। তারপরেটা হচ্ছে যে সংগঠনের দৃঢ়তা এবং স্থায়িত্ব অনুসারে গিসবার্ট 4 প্রকার গোষ্ঠীর কথা বলছেন। রাস্তার জনসমাবেশ হচ্ছে একটা স্থায়ী গোষ্ঠীর উদাহরণ। আর এখানে অপশান দিয়েছি কেবল খ সত্য। আচ্ছা, এখানে অপশানটা একটু মানে গন্ডগোল দেওয়া হয়ে গেছে, কারণ এখানে অপশানটা হবে কেবল খই সত্য, ঠিক আছে, কিন্তু এখানে তোমরা হয়তো খ এবং ঘ দুটোই হয়তো মার্ক করে দেবে, সেক্ষেত্রে দুটোই ঠিক হবে, কিন্তু এখানে অপশান হবে ওই তোমার খ সত্য। হ্যাঁ, এখানে শুধুমাত্র খ সত্য, বাকি দুটো হচ্ছে যে মিথ্যা। ঠিক আছে, বাকি দুটো মিথ্যা কেন? কারণ এই যে ম্যাকাইভার পেজ সদস্য সংখ্যার ভিত্তিতে 3 প্রকার গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, এটা ম্যাকাইভার এবং পেজ করেননি, এটা করেছেন সিমেল বলে একজন জার্মান সমাজতাত্ত্বিক, তিনি করেছেন। হ্যাঁ, যে 2-এর মিলিত গোষ্ঠী, 3-এর মিলিত গোষ্ঠী বা 3-এর অধিক সংখ্যক মানুষের মিলিত গোষ্ঠী, এইভাবে উনি 3 প্রকার ভাগ করেছেন, ডায়েট, টাইড এবং 3-এর অধিক। এটা ম্যাকাইভার এবং পেজ করেননি, এই জন্য এটা মিথ্যা। ক্ষয়েরটা কি? আচ্ছা, তারপরে গয়েরটা আসি, গয়েরটাও মিথ্যা। মিথ্যাটা আগে বলে দিই, তারপর সত্যটায় যাব। যে রাস্তার জনসমাবেশ হলো স্থায়ী গোষ্ঠীর উদাহরণ। এই যে স্থায়ী গোষ্ঠীর যে উদাহরণ, সেটা রাস্তার জনসমাবেশ কিন্তু কখনোই স্থায়ী গোষ্ঠীর উদাহরণ হতে পারে না। এটা আমাদের কমন সেন্সই বলবে যে তারা কিন্তু সারাক্ষণ ধরে ওখানে যে দাঁড়িয়ে থাকবে, যে কোনো একটা পারপাসে, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, তার জন্য ধরো ক্রাউড জমেছে, যে হয় না যে দেখবে পার্টির লোকেরা বক্তৃতা দেয় যখন তারা যুক্ত হয়, তখন কিন্তু ওটা স্থায়ী গোষ্ঠী নয়, ওটা পার্টির লোকেরা বক্তৃতা দিচ্ছেন, পার্টির লোকরা আছে, কিছু লোক সেখানে শুনতে এসছে, আবার তারা ওটা হয়ে গেলে তারা ভেঙে যাবে, তো ওটা কিন্তু অস্থায়ী গোষ্ঠী। ঠিক আছে, তাহলে রাস্তার জনসমাবেশ হচ্ছে অস্থায়ী গোষ্ঠীর উদাহরণ। ক্লিয়ার? আশা করি এটা আর বোঝানোর কিছু নেই। ক্ষয়েরটা একটু বলে দিই, যে সংগঠনের দৃঢ়তা বা স্থায়িত্ব অনুসারে গিসবার্ট তার 4 প্রকার গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন। এটা সত্যি যে অস্থায়ী গোষ্ঠী, অল্পকাল স্থায়ী গোষ্ঠী, দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী এবং চিরস্থায়ী গোষ্ঠী। যেরকম আমরা একটু আগে দেখলাম যে অস্থায়ী গোষ্ঠী বা স্থায়ী গোষ্ঠী কি। স্থায়ী গোষ্ঠী অবশ্যই সেটা হবে যে সেখানে এই রাস্তার জনসমাবেশ বা এগুলো স্থায়ী গোষ্ঠী হবে না, এটা অস্থায়ী গোষ্ঠী হবে। তারপরে হচ্ছে যে তোমার স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী কি না, কোনো রকম ধরো মানে হয় না যে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্যকে কেন্দ্র করে ধরো ছাত্র সমাবেশ বা যেটাই বলো না কেন। তারপরে হচ্ছে যে দীর্ঘস্থায়ী গোষ্ঠী এবং চিরস্থায়ী গোষ্ঠী। চিরস্থায়ী গোষ্ঠীটা কি, যে রাষ্ট্র বলো, গ্রাম্য সমাজ বলো, শহরের সমাজ বলো, এগুলো হচ্ছে যে তোমার মানে কি বলবো,
যে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী গোষ্ঠী, এই চিরস্থায়ী গোষ্ঠীটা কি না, কোনো রকম ধরো মানে হয় না যে একেবারেই কোনো দুর্ঘটনা বা অঘটন ছাড়া ওইগুলো হয়তো মানে ভাঙে না, যেরকম রাষ্ট্রের যে কনসেপ্ট, রাষ্ট্রটা কিন্তু চিরস্থায়ী গোষ্ঠী। ক্লিয়ার? তাহলে কেন এর অপশানটা এটা হলো, কেবল খ সত্য, মানে শুধু এইটা সত্য, আশা করি বুঝতে পেরেছো। তারপরে 9টা দেখো, আমরা সকলে এক বিশেষ মর্যাদা সম্পন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই যে যেটা রয়েছে এটা কি, আমরা সকলে এক বিশেষ মর্যাদা সম্পন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে তোমার 4টে অপশান আছে। এটা সম্প্রদায়গত মনোভাব নয়, মর্যাদার কথা যখনই সেখানে চলে আসবে সেটা সম্প্রদায় হবে না, কারণ সম্প্রদায় আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে কিছু মানুষ সেখানে বসবাস করছে, সেখানে কিন্তু সহযোগিতার মনোভাব দেখেছি আমরা বোধ দেখেছি, উই ফিলিং দেখেছি, সেগুলো কিন্তু কোনো রকম শ্রেণীর ভিত্তিতে হয় না, তার জন্য এটা প্রথমেই বাদ। তারপরে হচ্ছে যে সমতাবোধ, এটা সমতাবোধ নয়, এটা শ্রেণী মনোভাব, এটা শ্রেণী মনোভাবও নয়, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার শ্রেণী চেতনা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার শ্রেণী চেতনা। তাহলে এই যে শ্রেণী মনোভাব আর তোমার হচ্ছে যে শ্রেণী চেতনা, জাস্ট এক মিনিট, এটা কি যে চলে আসছে বারবার করে স্ক্রিনে, এই যে শ্রেণী যে চেতনা রয়েছে, এই শ্রেণী চেতনাটা কি না, শ্রেণী চেতনা হচ্ছে দেখো সেটাই যার জন্য যে এখানে দেখো এখানে স্টেটমেন্টটা এমনই আছে যে একটা বিশেষ মর্যাদা সম্পন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই যে মর্যাদার যে জায়গাটা, আমরা একটা বিশেষ মর্যাদার অন্তর্ভুক্ত যখনই আমরা বলছি, সেখানে একটা উঁচু নিচু জাতীয় মনোভাব সেখানে আমার কাজ করছে। ওই পার্টিকুলার শ্রেণীর বসবাসকারী মানুষের মধ্যে যে একটা মনোভাব, সেই জায়গাটাকে কিন্তু আমরা শ্রেণী চেতনা বলছি। হ্যাঁ, এবং এই যে শ্রেণী চেতনার মধ্যে কিন্তু হয় না যে মানে ওই পার্টিকুলার যে শ্রেণী রয়েছে বা ওই মর্যাদাভুক্ত যারা রয়েছে তাদের মধ্যে একটা সমমনোভাব থাকছে, সবার মধ্যে থাকছে না, কিন্তু এখানে ব্যাপারটা বোঝার আছে, ওই জন্যই কিন্তু বিশেষ মর্যাদার কথা এখানে বলা রয়েছে। কি হয় না দেখো, অন্য শ্রেণীর মানুষের প্রতি একটা কিন্তু তাদের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব তৈরি হয়, ঠিক আছে, এবং সবসময় তারা কি করে যে নিজেদের যে শ্রেণীর যে মর্যাদা সেটাকে তারা রক্ষা করতে থাকে। হ্যাঁ, এবং ওই শ্রেণীভুক্ত মানুষের প্রতি শুধু তাদের একটা সমরূপ মনোভাব থাকছে। আশা করি বোঝাতে পেরেছি। তার জন্য এটা হচ্ছে যে তোমার শ্রেণী চেতনা। ক্লিয়ার? এটা সম্প্রদায়গত মনোভাব নয়, আর শ্রেণী মনোভাব এটা নয়। শ্রেণী মনোভাব কি না, নিজের শ্রেণীর সদস্যদের মধ্যে একটা সমতা বা অন্য শ্রেণীর প্রতি ভিন্নতা সেখানে থাকছে, এবং শ্রেণী চেতনা কিন্তু শ্রেণীর সঙ্গে জড়িত একটা যে মর্যাদা বোধ, সেইটা থেকে এই উক্তি বা এই যে বোধটা সেটা কিন্তু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শ্রেণী চেতনা। ক্লিয়ার? আচ্ছা, তারপর যেটা আছে দেখো, নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে এখানে বোঝানোর কিছু নেই, এখানে কার্ল মার্কসের কোনগুলো গ্রন্থ, ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্টস, ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ রাইট, দাস ক্যাপিটাল, এই সবকটাই শুধুমাত্র কার্ল মার্কসের গ্রন্থ। কার্ল মার্কস এবং এঞ্জেলসের কিছু গ্রন্থ রয়েছে যেগুলো হচ্ছে যে একসাথে কিছু গ্রন্থ আছে, সেগুলো তোমরা পড়ে নেবে, এবং মার্কসের এরকম বইয়ের নাম তুলেও প্রশ্ন দিতে পারে, তার জন্য এটা অ্যাড করা হয়েছে। এখানে বোঝানোর কিছু নেই, এখানে সবকটাই অল অফ দ্য অ্যাবাভ হবে, কারণ সবকটাই এখানে কার্ল মার্কসের গ্রন্থ, কার্ল মার্কসের সঙ্গে যুক্ত। তারপর এটা দেখো, গান্ধীজির মতে সর্বোদয়ের আদর্শ কোনটা? প্রথম যে স্টেটমেন্টটা আছে কি না, সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ, সকল মানুষের সকল রকম হিতসাধন বা সমান হিতসাধন, সমাজের কল্যাণ, না কেবল খ সত্য? এখানেও উক্তিটা, এখানেও এই প্রশ্নটা এইভাবেই দেওয়া হয়েছে, এখানেও কিন্তু কেবলমাত্র খই সত্য হবে, মানে এটা তুমি খ অ্যান্সার করতে পারো, মানে অপশানটা একটু দেওয়াটা ভুল হয়ে গেছে। যাই হোক, এখানে অ্যান্সারটা হবে মানে সঠিক অ্যান্সারটা যেটা সেটা জেনে নাও, যে এটা হচ্ছে যে তোমার সকল মানুষের সকল রকম হিতসাধন বা সমান হিতসাধনের কথা গান্ধীজি বলছেন। সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ, এটা কিন্তু উপযোগিতাবাদ বা উপযোগবাদের যে মত, ইউটিলিটেরিয়ান থিওরি, তার কথা, সেটাকে গান্ধীজি কিন্তু ক্রিটিসাইজ করেছেন। সেটা উনি বলছেন না যে সকল মানুষের সকল রকম হিতসাধন, এখানে সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ যদি আমি বলি,
তো সর্বাধিক লোকের মধ্যে যারা পড়ছে না তাদের কল্যাণ কিন্তু সাধিত হবে না, এজন্য গান্ধীজি কিন্তু এটাকে মানছেন না। আর সমাজের কল্যাণ শুধু তো বলছেন না, সমাজের কল্যাণ, ব্যক্তির কল্যাণ, সমস্তটাকেই উনি বলছেন। তার জন্য সকল মানুষের সকল রকম হিতসাধন বা সমান হিতসাধনের কথা উনি কিন্তু বলছেন। এবং এটা হচ্ছে সর্বোদয়ের ওনার কনসেপ্ট। সর্বোদয়ের কনসেপ্টটা তোমরা একটু পড়ে নিও, সর্বোদয়ের কথা উনি বলছেন। এবং রাস্কিনের আনটু দিস লাস্ট, এখান থেকে উনি অনুপ্রাণিত হয়েছিলেন। ওনার আরও কিছু কনসেপ্ট রয়েছে, যে অচিত ধারণা কোথা থেকে আমরা পাই বা অচিত ধারণা কোথায় আছে, সেই জায়গাগুলোও তোমরা একটুখানি কিন্তু দেখে নিও, যে ওনার যে অচির যে কনসেপ্ট উনি যে দিয়েছিলেন সেটা কোথা থেকে উনি নিয়েছেন। অচির যে জায়গাটা, অচিতবাদী ধারণার যে জায়গা, সেটা উনি ঈশু উপনিষদ থেকে নিচ্ছেন। তারপরে আরও যে ওনার যে স্টেটমেন্টগুলো হয় না, যে তোমার ওনার বইয়ের নামগুলো তোমরা দেখবে। তারপরে হচ্ছে যে গড ইজ ট্রুথ থেকে ট্রুথ ইজ গডে উনি যাচ্ছেন, যে সত্যই ভগবান, এই যে প্রস্তাবনা উনি দিচ্ছেন, এই জায়গাগুলো একটুখানি তোমরা দেখে নিও, ঠিক আছে। এখানে আমি শুধু অপশানটাকেই ব্যাখ্যা করে দিলাম, নাহলে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। বলতে তো অনেক কিছু ইচ্ছা করে বা মনে আসে, যেগুলো আমি চেষ্টা করি বলে দেওয়ার, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি যদি ডিটেলে আরও বলতে যাই। আচ্ছা, তারপরেটা দেখো, ধর্ম হলো চতুর পুরোহিতদের সৃষ্টি, জনগণের জন্য আফিং। এটা একটা বিখ্যাত উক্তি, এটা আমার মনে হয় ব্যাখ্যা করার কিছু নেই, যে ধর্ম হচ্ছে সমাজের জন্য আফিংয়ের ন্যায়। কার্ল মার্কসের উক্তি, যে উনি এটা বলতে চাইছেন যে ওনার যে তোমরা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম পড়েছো, তারপরে তোমার বলো সারপ্লাস ভ্যালু, এই যে থিওরিগুলো ওনার যে আছে, এগুলো আশা করি তোমরা পড়েছো। এবং এগুলো পড়ার সময় তোমরা দেখবে যে উনি হেগেলের যে দান্দিক বা মানে দান্দিকতা, ডায়ালেকটিক্যাল যে জায়গা, সেই জায়গাটাকে উনি ক্রিটিসাইজ করছেন। উনি মানে হয় না যে ইতিহাসে জড়বাদী ব্যাখ্যা দিচ্ছেন, এবং উনি বলছেন যে এবং ওনার যে বিখ্যাত কিছু উক্তি আছে, যে রাষ্ট্রকে শোষণের যন্ত্র হিসাবে দেখছেন। তারপরে আলটিমেট উনি বলছেন যে দ্য স্টেট ইজ উইদার্স অ্যাওয়ে ইন দ্য এন্ড, রাষ্ট্র বিলুপ্ত হবে এটা উনি চাইছেন, এবং সেখান থেকে সাম্যবাদ প্রতিষ্ঠা করার কথা বলছেন কিভাবে। তো সেই জায়গাগুলো তোমরা দেখবে। এবং ধর্ম হচ্ছে যে চতুর পুরোহিতদের সৃষ্টি, জনগণের জন্য আফিং। যে জনগণের মানে আমরা হয় না যে ধর্মান্ধ হয়ে আমাদের আলটিমেট যে কাজগুলো, আমাদের যে কাজ, আমাদের যে প্রবলেম, যে অর্থনৈতিক যে প্রবলেমগুলো বলো বা দুঃখ দুর্দশার যে জায়গা, যে কারণ, সেগুলোকে আমরা মানে গুরুত্ব না দিয়ে যে রাজনৈতিক হয় না, যে রাজনৈতিক নেতাদের প্ররোচনায় বা চতুর পুরোহিতদের প্ররোচনায় পড়ে ধর্মের বেড়াজালে আবদ্ধ হয়ে আমরা কিন্তু মানে সমাজকে আরও শোষণের দিকে এগিয়ে দিচ্ছি বা নিজেরা শোষিত হচ্ছি। তো তার জন্যই কিন্তু এই স্টেটমেন্টটা উনি বলছেন, এবং এটা হচ্ছে যে কার্ল মার্কসের একটা বিখ্যাত উক্তি। ক্লিয়ার? এখানে আশা করি বোঝানোর কিছু নেই, বাকিগুলো কেন হবে না। তারপরে হচ্ছে দেখো, আচ্ছা সরি, আমার গলাটা একটুখানি বসা আছে, তো যদি কারোর শুনতে অসুবিধা, আমি সরি। আমি চেষ্টা করছি জোরে বলার, কিন্তু আমার গলাটা একটু ধরা আছে ঠান্ডার প্রবলেমের জন্য। তো যাই হোক, তারপর এটা দেখো কি আছে, যে গণতন্ত্র সম্পর্কিত নিম্নলিখিত কোন কোন উক্তিগুলো সত্য। যে গণতন্ত্র, যে ডেমোক্রেসির যে জায়গাটাও তোমাদের পড়তে হবে, আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি যে তোমাদের কি কি পড়ার দরকার আছে বা কি কি পড়বে। হ্যাঁ, তো গণতন্ত্রের যে কনসেপ্ট সেটা তোমরা পড়বে, যে পলিটিক্যাল ফিলোসফির যে জায়গা আছে না, সেই জায়গাতে তোমাদের গণতন্ত্রের কনসেপ্টটা আছে। যে ডেমোক্রেসি যে টার্মটা কোথা থেকে এসছে, ডেমোস এবং ক্র্যাটোস থেকে। হ্যাঁ, যে ডেমোস হচ্ছে যে জনগণ, ক্র্যাটোস হচ্ছে যে শাসন ব্যবস্থা বা জনগণের যে শাসন ব্যবস্থা। তারপরে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্পর্কে কি বলছেন, তখন চেষ্টা করেছি অনেকটা অ্যাড করার প্রশ্ন, কিন্তু সবটাই যে এখানে অ্যাড করা গেছে এমনটা নয়। কিছু কিছু জায়গা যেগুলো অ্যাড করা হয়নি, যেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যেরকম এগুলো পড়ে নেবে, যে আব্রাহাম লিঙ্কন কি বলেছেন। উনি বলছেন যে গণতন্ত্র হচ্ছে যে গণতান্ত্রিক সরকার হচ্ছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। হ্যাঁ, তো ওনাকে ক্রিটিসাইজ করে, আমি একেবারেই বলে দিচ্ছি, ওনাকে ক্রিটিসাইজ করে এই মতটা আসছে, যে গণতন্ত্রের যে সমালোচনা, সেখানে তোমরা এই মতটা পাবে যে কার্লাইল উনি বলছেন যে গণতন্ত্র হচ্ছে মূর্খের জন্য, মূর্খদের দ্বারা মূর্খদের শাসন। ক্লিয়ার? তো ওনাকে ওই যে আব্রাহাম লিঙ্কনের যে মতটা বললাম, গভর্নমেন্ট হচ্ছে যে তোমার বলো যে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল,
এই যে মতটা, এটাকে ক্রিটিসাইজ করে এই মতটা, সেই মতটা আসছে। হ্যাঁ, যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য ফুলস, বাই দ্য ফুলস অ্যান্ড ফর দ্য ফুলস। তার কাজে এই উক্তিটা হচ্ছে সত্য। অ্যারিস্টটল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিকৃষ্ট বলেছেন না, এটা হচ্ছে যে প্লেটো হবে। প্লেটো হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিকৃষ্ট শাসন ব্যবস্থা বলছেন। তারপরে বলো রাস্কিন, তারপরে তোমার কার্লাইল, মানে এটা তোমার মডার্ন পিরিয়ডে অনেকে ক্রিটিসাইজ করছেন গণতন্ত্রের যে কনসেপ্ট, সেটাকে, যে গণতন্ত্রটা কি, গণতন্ত্রের যে শাসন, সেটা সেই যে গণতন্ত্রের যে টার্মটা, যে জনগণের মানে জনগণের যে শাসন, সেই জায়গাটাকে অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করছে। এবং গণতন্ত্রের যে সরকার, সেটাকে আমরা বিভিন্ন ভাগে পাই। হ্যাঁ, এটাই ছোট করে একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ডাইরেক্ট ডেমোক্রেসি, তারপরে হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসিকে আমরা আবার বিভিন্ন ভাগে পাচ্ছি, যে লিবারাল ডেমোক্রেসি, সোশ্যালিস্ট ডেমোক্রেসি। ক্লিয়ার? এই যে ডাইরেক্ট ডেমোক্রেসির যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে প্রাচীন যে গ্রিসের যে ক্ষুব্ধ যে নগর রাষ্ট্রগুলো ছিল, হ্যাঁ, তো সেইখানে আমরা দেখতে পেতাম যে তোমার যে হয় না, যে সক্রিয় যে মানে তোমার যেটা বলো যে ডাইরেক্ট ডেমোক্রেসির যে কনসেপ্ট, সেটা কিন্তু সেখানে ছিল। কিন্তু বর্তমানে যে কনসেপ্ট, সেটা কিন্তু আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসিটাই দেখতে পাই। হ্যাঁ, ইনডাইরেক্ট ডেমোক্রেসিটাকেই কিন্তু আমরা মানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা মানে প্রতিনিধিমূলক ডেমোক্রেসি বলছি। এবং এটাকে কিন্তু হয় না যে যে দুটো ভাগ এক্ষুনি বললাম, যে উদারনৈতিক গণতন্ত্র বা সমাজতান্ত্রিক গণতন্ত্র। এই যে উদারনৈতিক গণতন্ত্র, আমি ডেমোক্রেসি কি কেন এই ডিটেলে আর আসছি না। হ্যাঁ, তো প্লেটো এখানে বলছেন যে মূর্খ এবং অজ্ঞ ব্যক্তির এবং প্রত্যক্ষ যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটাকে মূর্খ এবং অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র বলেছেন, প্লেটো বলেছেন। তোমরা এগুলো একটু দেখে নিও যে কে কি বলছেন, অ্যারিস্টটল কি বলছেন, প্লেটো কি বলছেন, কার্লাইল কি বলছেন, আব্রাহাম লিঙ্কন কি বলছেন, আরও অনেকে অনেক কিছু বলছেন। তো সেই যে স্টেটমেন্টগুলো একটুখানি দেখে নেবে। তারপরে এই যে উদারনৈতিক গণতন্ত্র, এবং দুটো ভাগ আমরা বললাম যে পরোক্ষ গণতন্ত্রের দুটো ভাগ, একটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র আর একটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক গণতন্ত্র। সেটা আমি ডিটেলে এখানে আসছি না। একটা স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে যে উদারনৈতিক গণতন্ত্র জনগণের রাজনৈতিক সামাজিক অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই যে উদারনৈতিক গণতন্ত্রের যে কনসেপ্টটা, সেখানে কিন্তু হয় না যে শ্রেণীগত যে বৈষম্য, মানে একটা সমাজের মধ্যে তো শুধু ধনী বা দরিদ্র থাকছে না, ধনী দরিদ্র সবাই সেখানে থাকছে। তো সেই যে জায়গাটা, সেই যে বৈষম্য, সেটাকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়। এবং এই যে উদারনৈতিক গণতন্ত্রে কি হচ্ছে না, ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকেও সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর রাজনৈতিক সামাজিক অধিকার, যে তোমার মত প্রকাশের অধিকার, মানে বাক স্বাধীনতা বলো, তারপরে জনমত গঠনের অধিকার, যাই বলো না কেন, সেই অধিকারগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রে। ক্লিয়ার? এবং এই যে উদারনৈতিক গণতন্ত্রটা কোথা থেকে আসছে না, ওই যে বুর্জোয়াস ডেমোক্রেসি, বুর্জোয়ার যে গণতন্ত্র, সেখান থেকে কিন্তু উদারনৈতিক গণতন্ত্রটা আসছে। ওকে, এবং এই উদারনৈতিক গণতন্ত্র কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন দেশে, যেরকম ফ্রান্স বলো, জাপান বলো, ব্রিটেন বলো, এই সমস্ত দেশে কিন্তু এই উদারনৈতিক গণতন্ত্রের যে কনসেপ্টটা, সেটা কিন্তু ছিল। এবং উদারনৈতিক গণতন্ত্রে কিন্তু এই যে এই স্টেটমেন্টটা যেটা দেওয়া রয়েছে, যে স্বাধীনতা, যে রাজনৈতিক অধিকার বা সামাজিক অধিকার, এগুলো কিন্তু স্বীকার করা হয়, যেটা কিন্তু সামাজিক গণতন্ত্রে স্বীকার করা হয় না। ছোট করে বলে দিই যে সামাজিক গণতন্ত্রে কিন্তু অর্থনৈতিক অধিকারের উপরে বেশি সেখানে গুরুত্ব দেওয়া হয় না, তো কি সামাজিক তোমার রাজনৈতিক বা সামাজিক অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে আমরা স্টেটমেন্টগুলো পেলাম, তার মধ্যে এটা শুধু ভুল, এটা প্লেটোর উক্তি, এবং খ এবং গ এখানে সত্য। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরেটা দেখো 14 নম্বর, যে কার্ল মার্কসের সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলা হয় এবং সমাজ চিন্তাকে বাস্তব ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছেন। এখানে ক এবং খ মানে বিবৃতি, অ্যাজারশন এবং রিজন, যে বিবৃতি এবং কারণ উভয় এখানে সত্য। এবং বিবৃতি, কারণ হলো বিবৃতির মানে অ্যাজারশন আর রিজন হচ্ছে যে দুটোই ট্রু, আর রিজন হচ্ছে
সঠিক এক্সপ্লেনেশন, হ্যাঁ সঠিক এক্সপ্লেনেশন অ্যাজারশনের। কারণ দেখো কার্ল মার্কসের যে সমাজতন্ত্র সেটাকে আমরা কিভাবে জানছি, যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে জানছি। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেন বলছি, যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার উপর ভিত্তি করে, না তো কি শুধুমাত্র কল্পনার উপরে ভিত্তি করে। যেরকম কাল্পনিক সমাজতন্ত্রে যদি আমরা দেখি সেখানে দেখবো সাসিমোর, চার্লস ফুরিয়ে, রবার্ট আওয়েন, এদের যে মত আমরা পাই, এটা তোমরা একটু দেখে নিও, এখানে আমি এখানে ডিটেলে আলোচনায় আসছি না। তারা কি করছেন, তারা কিন্তু শুধুমাত্র ওই কল্পনার উপরে ভিত্তি করে ওনারা এই যে সমাজতন্ত্রের যে জায়গা সেটাকে মানে প্রতিষ্ঠা করতে চাইছেন কল্পনার উপরে ভিত্তি করে, না তো কি তাদের মতের কোনো বাস্তব ভিত্তি সেখানে ছিল। কার্ল মার্কসের যদি তোমরা পড়ো দেখবে কার্ল মার্কসের মূল যে মত, যে হেগেলীয় দ্বন্দ্ববাদ বা তোমার ইতিহাসের জড়বাদী ব্যাখ্যা, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, এই সমস্ত কিছু তোমরা স্টাডি করলে এটাই দেখতে পাবে যে বৈজ্ঞানিক যে জায়গা, বৈজ্ঞানিক মতবাদের ওপরে ভিত্তি করে, অনেকটা বাস্তব ভিত্তির ওপরে নির্ভর করে ওনার মতবাদকে উনি প্রেজেন্ট করেছেন। যদিও সেখানে নানাভাবে সমালোচিত হয়েছে সেটা পরের কথা, কিন্তু মানে শুধু কল্পনার উপরে নির্ভর না করে বাস্তব ভিত্তির উপরে নির্ভর করে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ওনার মতবাদকে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলছি, না তো কি কাল্পনিক সমাজতন্ত্র বলছি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো তাহলে এটার অপশান হচ্ছে যে ঘ সত্য। চার্লস ফুরিয়ের সমাজ পরিবর্তন বা বিবর্তনের যে স্তরগুলো দিয়েছিলেন সেগুলো কি, একটু আগেই বলেছি আমরা যে কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান যে মতবাদ, সেখানে আমরা কাদের কাদের নাম পাই সেগুলো তোমরা একটু দেখে নেবে। যে ইউটোপিয়ান সোশ্যালিজম, যে ইউটোপিয়া যে টার্মটা বা নামকরণটা, এটা কোথা থেকে আসছে না, টমাস মোরের থেকে আসছে। এবং এই যে তোমার সাসিমো বলো, চার্লস ফুরিয়ের বলো, রবার্ট আওয়েন বলো, রবার্ট ওয়েন বা তাওয়েন, যেটাই পাও না কেন, এরা সবাই কিন্তু কাল্পনিক মতবাদ দিচ্ছেন, মানে কল্পনা। এনারা বলছেন যে যুদ্ধ, মানে হয় না যে মানে যেরকম কার্ল মার্কস বলছেন, আলটিমেট গিয়ে কিন্তু উনি দ্বন্দ্বের কথা বলছেন। দ্বন্দ্বের যে শ্রেণী দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটা হবে তারপরে কিন্তু মানে সাম্যবাদের প্রতিষ্ঠা হবে, সেই দ্বন্দ্বের কথা কিন্তু এনারা কেউ বলেননি। ঠিক আছে, ওই জন্য এনাদের যে মত সেটা হচ্ছে যে কল্পনার উপর ভিত্তি করে, মানে কল্পনার উপর ভিত্তি করে তৈরি হওয়ার জন্য ওনাদের মতটাকে কাল্পনিক বলছি। এবং চার্লস ফুরিয়ের তাদের মধ্যে একজন, যিনি কি করছেন, যে যদিও বুর্জোয়া সমাজের অনাচার বা মানে কি বলবো শোষণের বিরুদ্ধে এনারা কথা বলছেন, আবারও বলছি, কিন্তু এদের মধ্যে কিন্তু মানে বিপ্লবের যে জায়গাটা সেখানে কিন্তু কোথাও দ্বন্দ্বের উল্লেখটা নেই, যেটা কার্ল মার্কসের আলোচনায় আমরা পাই। তো যাই হোক, সমাজ পরিবর্তন বিবর্তনের স্তরগুলোকে উনি বলছেন যে বর্ণ, বর্বর, পিতৃতান্ত্রিক, সভ্য, বুর্জোয়া না প্রলেতারিয়েত। উনি 4টে ভাগে ভাগ করছেন। যে মানব সমাজের বৃদ্ধি এবং বিকাশের যে ভাগটা, সেটাকে উনি বলছেন যে বর্ণ, বর্বর, পিতৃতান্ত্রিক এবং সভ্য। এবং এই যে সভ্য, একদম বর্বর থেকে শুরু করে সভ্য সমাজ পর্যন্ত কিন্তু উনি এটাই দেখাচ্ছেন যে আমাদের যে সমাজ, সেখানে কিন্তু যে দোষগুলো বর্বর সমাজ থেকে শুরু করে সভ্য সমাজে বা বুর্জোয়া সমাজে, সভ্য সমাজ বলতে এটা মনে রাখুন উনি বুর্জোয়া সমাজকে বলছেন, যে সেই দোষগুলো কিন্তু রয়েই গেছে। ঠিক আছে, তো উনি ওইভাবেই কিন্তু মানে হয় না যে মানে ব্যাখ্যাটা উনি এইভাবেই দিচ্ছেন। এবং এই 4টে স্তরের কথা উনি ওনার যে আলোচনা সেখানে আমরা পাই। ঠিক আছে, এবং আরেকটা কথা এখানে তোমাদের বললামই, ওনারা কিন্তু যে শ্রমিক এবং পুঁজির যে দ্বন্দ্ব, সেখানে দ্বন্দ্বের কথা উনি বলছেন যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, সাম্য প্রতিষ্ঠার দ্বারা উনি বলছেন যে এই দ্বন্দ্ব দূর হবে, এই শোষণ দূর হবে। কিন্তু এই যে পুঁজি এবং শ্রমিক, এদের দ্বন্দ্ব কিন্তু এরা কিন্তু পরস্পর বিরোধী দুটো শক্তি, কাজেই সাম্য এদের মধ্যে প্রতিষ্ঠা আমরা করতে পারি না। তো চার্লস ফুরিয়ের মত যখন পড়বে, তখন তোমরা যখন ডিটেলে পড়বে, যদিও উনি এটাকে সমালোচনা করছেন, তথাপি উনি কি বলছেন যে সাম্য প্রতিষ্ঠা করার দরকার, সাম্য প্রতিষ্ঠা করার দরকার। তবেই বলছেন গিয়ে আলটিমেট সেখানে হয় না যে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। কিন্তু এই দুয়ের মধ্যে কোনো রকম সহযোগিতা ভিত্তিক সম্বন্ধ গড়ে ওঠাটা সম্ভব নয়। তার জন্যই ওনাদের যে মত সেগুলো হচ্ছে কাল্পনিক মতবাদ। আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি, এবং এখানের অ্যান্সারটা হবে ঘ।
তোমরা একটুখানি দেখে নিও। আমি মোটামুটি শর্টে যতটা পেরেছি তোমাদের টপিকগুলো, যেরকম সমাজ কি, তারপরে তোমার সম্প্রদায় কি, সংঘ কি, তারপরে ফোকওয়েস বা মোরেস বা তোমার লোকাচার কি, লোকনীতি কি, এগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। তার সঙ্গে আরও যেটুকু আমাদের পড়তে হয় যে রাষ্ট্রের যে জায়গা, রাষ্ট্র দর্শনের যে জায়গা, সেখানে আমরা টাইম কমের কারণে আমি আর ডিটেলে আলোচনা করতে পারলাম না। যে রাষ্ট্র দর্শনের যে জায়গাটা আমাদের পড়তে হয়, যে ডেমোক্রেসির জায়গা বা তোমার সোশ্যাল চেঞ্জ, সমাজের যে পরিবর্তন, সেখানে গান্ধীজির যে সর্বোদয়ের মতের কথা বলছেন, ওচি ব্যবস্থার কথা বলছেন, তারপরে অহিংসা নীতির কথা বলছেন, তারপরে কার্ল মার্কসের মতবাদ তো অবশ্যই করে পড়বে, কাল্পনিক সমাজতন্ত্র কোনটা, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোনটা, হ্যাঁ, ডেমোক্রেসির যে ভাগ, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্রের আবার কিছু ভাগ রয়েছে, যেরকম উদারনৈতিক বলো, তারপরে হচ্ছে যে সোশিয়ালিস্ট যে জায়গাটা, সেই জায়গাটা বলো, সেটা তোমরা পড়বে। এবং রাষ্ট্র দর্শনের মধ্যে এই জায়গাগুলো তোমরা একটুখানি দেখে নিও। ওকে, তো আশা করি আমি যে 15টা প্রশ্ন নিয়েছিলাম তার মধ্যে আমি তোমাদের যেটুকু কভার করতে পেরেছি, বুঝতে পেরেছো। এবং তোমাদের প্রথমেই যেটা বললাম, তোমরা যদি মক টেস্ট দিতে চাও, এসএসসি রিলেটেড যে মক টেস্ট আমাদের হচ্ছে এবং সপ্তাহে 3-4টে করে হবে, তোমরা আমাদের সঙ্গে জয়েন করো বা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আর ভিডিও তো তোমাদের জন্য আসতেই থাকবে, ভিডিওগুলোও দেখো, সবটাই তোমাদের জন্য হেল্পফুলই হবে। আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয় সেখানে সলভ করার চেষ্টা করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে জয়েন করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং আর কি টপিক থেকে তোমরা ভিডিও দেখতে চাইছো আমাদের অবশ্যই জানিও। তো লেকচারটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।